নমস্কার, স্বপ্ননীর ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ক্লাস টপ 100 জিকে। আজকের বিষয় সংবিধান। আজ সংবিধানের পার্ট 2 ডিসকাস করব। সঙ্গে রয়েছি আমি রানা মণ্ডল। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, লোকসভা সভাপতিত্ব কে করেন? লোকসভা সভাপতিত্ব করেন কে? লোকসভা হচ্ছে আমাদের পার্লামেন্টের একটা অংশ, কেন্দ্রীয় আইনসভার নিম্নকক্ষ, তাই না? আর লোকসভাতে সভাপতিত্ব করেন হচ্ছেন স্পিকার। লোকসভাতে সভাপতিত্ব করছেন স্পিকার, লোকসভাতে সভাপতিত্ব করেন। তাহলে জেনে নেব স্পিকার কে, কোথা থেকে নির্বাচিত হচ্ছে। দেখো, লোকসভাতে যিনি সভাপতিত্ব করেন সেই পদটাকে স্পিকার বলছে। আর লোকসভার সদস্যদের মধ্য থেকেই একজন স্পিকার নির্বাচিত হন। আর প্রথম স্পিকার হচ্ছেন কি? জি.ভি. মাভালাঙ্কার হচ্ছেন ভারতের লোকসভার প্রথম স্পিকার। নেক্সট প্রশ্ন, পার্লামেন্টের কোনো কক্ষে অনুমতি ব্যতীত কোনো সদস্য কতদিন অনুপস্থিত থাকলে কোনো সদস্যের সদস্যপদ বাতিল হতে পারে? অর্থাৎ পার্লামেন্টে কোনো নির্বাচিত সদস্য যদি অনুপস্থিত থাকে কোন রকম অনুমতি ব্যতীত, সেক্ষেত্রে তার সদস্যপদ বাতিল হতে পারে। সেটা কতদিন? 60 দিন। 60 দিন যদি কোনো অনুমতি ব্যতীত পার্লামেন্টে কোনো সদস্য অনুপস্থিত থাকে তাহলে তার সদস্যপদ বাতিল হবে। নেক্সট প্রশ্ন, পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান কে হবেন? আমি কিছুক্ষণ আগে জানলাম লোকসভার সভাপতিত্ব করবেন হচ্ছেন স্পিকার, সেরকম রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? চেয়ারম্যান। আর চেয়ারম্যানটা কে হবেন? চেয়ারম্যানটা হবেন উপরাষ্ট্রপতি। ইনি হচ্ছেন এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। অর্থাৎ যিনি উপরাষ্ট্রপতি হবেন তিনি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হবেন। এটা কত নম্বর ধারাতে আছে? উপরাষ্ট্রপতি যে রাজ্যসভার চেয়ারম্যান হবেন এটা কত নম্বর ধারাতে আছে? এটা হচ্ছে 64 নম্বর ধারাতে রয়েছে। ঠিক আছে, 64 নম্বর ধারাতে রয়েছে। এখানে দেখো একটু ডিটেলস দিয়ে দিয়েছি। রাজ্যসভার চেয়ারম্যান হলেন রাজ্যসভার সভাপতি। আচ্ছা, পদাধিকার বলে উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার চেয়ারম্যান। এটা 64 নম্বর ধারাতে, সংবিধানের 64 নম্বর ধারাতে এই বিষয়টা রয়েছে। উপরাষ্ট্রপতি পদের অধিকারে রাজ্যসভার চেয়ারম্যান হবেন। নেক্সট প্রশ্ন, ওই দেখো দিয়ে দিয়েছি আমি, 64 নম্বর ধারাতে আছে পদাধিকার বলে উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান নিযুক্ত হবেন। সংবিধানে কত নম্বর ধারা পার্লামেন্টের যৌথ অধিবেশন সম্পর্কিত? অর্থাৎ পার্লামেন্টের যৌথ অধিবেশন হচ্ছে এরকম একটা অধিবেশন যখন লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা এক জায়গাতে মিলিত হয়ে কোনো বিল সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করছে, তাকে যৌথ অধিবেশন বলছে। যৌথ অধিবেশন রাষ্ট্রপতি ডাকেন। তাহলে কত নম্বর ধারাতে যৌথ অধিবেশনের বিষয়টা রয়েছে? 108 নম্বর ধারাতে রয়েছে পার্লামেন্টের যৌথ অধিবেশন। ওকে, 108 নম্বর ধারা। পার্লামেন্টের যৌথ অধিবেশন কে ডাকছে বা আহ্বান করছে? রাষ্ট্রপতি। এটা মাথায় রাখতে হবে, রাষ্ট্রপতি পার্লামেন্টের যৌথ অধিবেশন ডাকছেন। আর যখন যৌথ অধিবেশন হচ্ছে সেই যৌথ অধিবেশনের সভাপতিত্ব করছেন কে? লোকসভার স্পিকার। নেক্সট প্রশ্ন, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা বাজেট যেটাকে বলছি আমরা এক কথায়, ঠিক আছে, বার্ষিক আর্থিক প্রতিবেদন বাংলাতে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট কথার অর্থ। এটা কত নম্বর ধারাতে আছে? এটা হচ্ছে 112 নম্বর ধারাতে আছে। কত নম্বর ধারাতে আছে বাজেট? 112 নম্বর ধারাতে আছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। লোকসভাতে কোন রাজ্যের সদস্য সংখ্যা সর্বাধিক? দেখো বর্তমানে লোকসভা সদস্য সংখ্যা কত আছে? 543 জন। এবার বলা হচ্ছে বর্তমানে কোন রাজ্যের সদস্য সংখ্যা সব থেকে বেশি লোকসভাতে? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। এটা উত্তরপ্রদেশে, কারণ উত্তরপ্রদেশে লোকসভা সদস্য সংখ্যা বর্তমানে সব থেকে বেশি। তাহলে সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ লোকসভাতে। আর আমরা দেখে নেব তাহলে উত্তরপ্রদেশে কত সিট রয়েছে। উত্তরপ্রদেশের সিট রয়েছে বর্তমানে 80টা। আর লোকসভাতে পশ্চিমবঙ্গের আসনের সংখ্যা কয়টা? 42টি। মাথায় থাকবে। নেক্সট প্রশ্ন, পার্লামেন্টের কোন কক্ষে কোরাম বলতে কি বোঝায়? কোরাম খুব গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ পার্লামেন্টের কোন কক্ষ, অর্থাৎ লোকসভা বা রাজ্যসভা, তাই না?
লোকসভা বা রাজ্যসভাতে কোরাম সংখ্যক সদস্য যদি উপস্থিত না থাকে তাহলে লোকসভা বা রাজ্যসভার কাজ অফ থাকবে সাময়িকভাবে। তাহলে কোরাম হচ্ছে সেই লোকসভা বা রাজ্যসভার 1/10 সদস্যকে বলা হচ্ছে। আমরা কোরাম সম্পর্কে একটু জেনে নেব। দেখে নিলাম পার্লামেন্টের কোরাম হচ্ছে 1/10 সদস্য যে কোনো কক্ষে। কোরাম কি? কোরাম হচ্ছে, দেখো কোরাম হচ্ছে কি, লোকসভা বা রাজ্যসভার কাজ চালানোর জন্য অন্ততপক্ষে কোরাম নির্ধারিত সদস্য উপস্থিত না থাকলে সেই সভার কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তাহলে এই হচ্ছে কোরামের গুরুত্ব। তাহলে 1/10 সদস্য যদি উপস্থিত না থাকে লোকসভাতে কিংবা রাজ্যসভাতে তাহলে কাজ অফ রাখা হবে। এটাই হচ্ছে কোরাম। খুব গুরুত্বপূর্ণ বিষয়। কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া বা সঞ্চিত তহবিল সংবিধানে কত নম্বর ধারাতে রয়েছে? ভেরি গুড। এটা দেখো 266 নম্বর ধারাতে আছে। কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া বা সঞ্চিত তহবিল, দেখো সঞ্চিত তহবিল হচ্ছে 266 নম্বর ধারাতে রয়েছে। এবার দেখে নেবো সঞ্চিত তহবিল থেকে কি করা হয়। সঞ্চিত তহবিল থেকে বিভিন্ন সাংবিধানিক পদাধিকারী ব্যক্তিবর্গদের মাইনে দেওয়া হয়। যেমন রাষ্ট্রপতির মাইনে দেওয়া হয়, স্পিকারের মাইনে দেওয়া হয়, ডেপুটি স্পিকার, রাজ্যসভা সভাপতি, সহসভাপতি, সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতি, ক্যাগ, এদের সবার মাইনে কোথা থেকে দেওয়া হয়? এই সঞ্চিত তহবিল থেকে, কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা কত? 33+1। 33+1 হচ্ছে 33 জন বিচারপতি এবং একজন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের ভারতের সর্বোচ্চ আপিল আদালত এবং সংবিধানের ব্যাখ্যাকর্তা, তাই না? তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা হচ্ছে 33+1। ওকে। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা হবে, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে তো ন্যূনতম এখানে যা যোগ্যতা দিয়েছে, অন্তত পক্ষে হাইকোর্টের 5 বছরের বিচারপতি হওয়ার যোগ্যতা থাকতে হবে। এখানে যা সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য যে যোগ্যতা দেওয়া দরকার এখানে এটাই আছে। আমরা দেখে নেব সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য কি দরকার। সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, অন্তত 5 বছর হাইকোর্টের বিচারপতি, দেখো হাইকোর্টের বিচারপতি ক বছর থাকতে হবে? 5 বছর, অথবা 10 বছর হাইকোর্টের অ্যাডভোকেট নিযুক্ত থাকতে হবে। কত বছর? 10 বছর হাইকোর্টের অ্যাডভোকেট নিযুক্ত থাকতে হবে, অথবা রাষ্ট্রপতির মতে তিনি একজন যোগ্য আইনজ্ঞ হবেন। এই হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা। হাইকোর্টের বিচারপতি হিসাবে 5 বছর থাকতে হবে, অথবা অ্যাডভোকেট হিসাবে 10 বছর থাকতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। উত্তর দেখে নাও, ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন কে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি দ্বারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হচ্ছেন, তাই না? ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার কাকে বলা হয়? এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। কারণ সুপ্রিম কমান্ডার কেন বলছে রাষ্ট্রপতিকে? তার কারণ ভারতীয় আর্মি বা স্থল সেনাবাহিনী, নৌ সেনাবাহিনী, বায়ু সেনাবাহিনীর যে প্রধান তাকে নিয়োগ করছে হচ্ছে রাষ্ট্রপতি। তার জন্য রাষ্ট্রপতিকে বলা হয় সুপ্রিম কমান্ডার। তার জন্য রাষ্ট্রপতিকে সুপ্রিম কমান্ডার বলা হয়। ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতিকে বলা হচ্ছে। সুপ্রিম কোর্টে কত নম্বর ধারা অনুযায়ী লেখ জারি করতে পারে? অর্থাৎ সুপ্রিম কোর্ট কত নম্বর ধারা অনুযায়ী লেখ জারি করতে পারে বা রিট জারি করতে পারে? সেটা প্রশ্নটা হচ্ছে 32 নম্বর ধারা। এবার দেখে নেব এই 32 নম্বর ধারা অনুযায়ী আমরা সুপ্রিম কোর্ট কি কি রিট জারি করতে পারে দেখে নাও। দেখো সুপ্রিম কোর্ট 5 রকম রিট জারি করতে পারে। সুপ্রিম কোর্ট ক রকম রিট জারি করতে পারে? 32 নম্বর ধারা অনুযায়ী 5 রকম। এক হচ্ছে হেবিয়াস কর্পাস, যাকে হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, তারপরে ম্যান্ডামাস বড়মাদেশ, প্রতিষেধ প্রহিবিশন, অধিকার পিচ্ছা কোয়ারেন্টো এন্ড উৎপ্রেষণ সার্টিওরারি। তাহলে এই যে 5 রকম লেখ জারি করতে পারে কে? সুপ্রিম কোর্ট, টু প্রোটেক্ট আওয়ার ফান্ডামেন্টাল রাইটস, তাই না? নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার? রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স দরকার হচ্ছে 35 বছর।
রাষ্ট্রপতি, রাজ্যপাল বা উপরাষ্ট্রপতি হতে গেলে 35 বছর বয়স অন্ততপক্ষ দরকার, ন্যূনতম বয়স দরকার 35 বছর। দেখে নাও, ভারতের বিভিন্ন সাংবিধানিক পদের ন্যূনতম বয়স, রাষ্ট্রপতি হতে গেলে, উপরাষ্ট্রপতি হতে গেলে, রাজ্যপাল হতে গেলে 35 বছর, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে গেলে 25 বছর, লোকসভার সদস্য বা বিধানসভার সদস্য হতে গেলে 25 বছর, রাজ্যসভার সদস্য, বিধান পরিষদের সদস্য 30 বছর, আচ্ছা পঞ্চায়েতের সদস্য হতে গেলে 21 বছর বয়স দরকার। তাহলে আমরা এক জায়গাতে পেয়ে গেলাম সব। তাহলে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল হচ্ছে 35 বছর, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী 25 বছর, লোকসভার সদস্য, বিধানসভার সদস্য 25 বছর, রাজ্যসভা আর বিধান পরিষদের সদস্য হতে গেলে 30 বছর, পঞ্চায়েতের সদস্য হতে গেলে 21 বছর। আশা করি মনে থাকবে। কেন্দ্রের অফিসিয়াল ভাষা হলো হিন্দি, এটা কত নম্বর ধারাতে আছে? এটা রয়েছে 343 নম্বর ধারাতে। কেন্দ্রের অফিসিয়াল ভাষা হচ্ছে হিন্দি, 343 নম্বর ধারাতে রয়েছে। ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া বলা হচ্ছে, এখানে অ্যান্সার দিয়ে ফেলেছি, রাষ্ট্রপতি। আমরা দেখে নেবো রাষ্ট্রপতিকে আর কি কি বলা হচ্ছে। রাষ্ট্রপতিকে কি কি বলা হয়? রাষ্ট্রপতিকে আর বলা হয় কি কি? রাষ্ট্রপতিকে দেশের সর্বোচ্চ প্রশাসক বলা হচ্ছে, সাংবিধানিক প্রধান বলা হচ্ছে, ভারতের প্রথম নাগরিক বলা হচ্ছে, ভারতের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডারও বলা হচ্ছে, ভারতের রাষ্ট্রপতিকে বলা হচ্ছে। পার্লামেন্টের রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করে না কে? করে না। দেখো আমরা জানি কি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে হচ্ছে কারা? তাহলে পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্য, দিল্লি, পুডুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার নির্বাচিত সদস্যরা, সমস্ত রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যরা। কিন্তু বিধান পরিষদের সদস্যরা কি রাষ্ট্রপতির নির্বাচনে অংশগ্রহণ করে না? তাহলে বিধান পরিষদের সদস্যরা, এখানে সঠিক উত্তর হচ্ছে এটা। আমরা জানি কি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করছে হচ্ছে লোকসভা, রাজ্যসভার নির্বাচিত সদস্য, বিধানসভার নির্বাচিত সদস্য, এরা করছে। ঠিক আছে, তাহলে কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করছে না? কোনো মনোনীত প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে না। পার্লামেন্টের উভয় কক্ষের মনোনীত সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে না, রাজ্যের বিধানসভা মনোনীত প্রার্থীরা করে না, বিধান পরিষদের নির্বাচিত মনোনীত সদস্য কেউ করে না, দিল্লি, পুডুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার মনোনীত প্রার্থীরাও করে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি সংবিধানে কত নম্বর ধারাতে রয়েছে? ইমপিচমেন্টটা কি? রাষ্ট্রপতিকে তার পদ থেকে অপসারণ করা। সংবিধান বিরুদ্ধ কোনো কাজ করলে তাকে, তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এনে তাকে তার পদ থেকে সরানো যায় রাষ্ট্রপতিকে। তাহলে এটা কত নম্বর ধারাতে আছে? রাষ্ট্রপতির ইমপিচমেন্ট 61 নম্বর ধারাতে রয়েছে। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট রয়েছে 61 নম্বর ধারাতে। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট কিভাবে হচ্ছে? রাষ্ট্রপতির ইমপিচমেন্ট হচ্ছে পার্লামেন্টের উভয় কক্ষে লোকসভা বা রাজ্যসভাতে সমস্ত সদস্যরা অংশগ্রহণ করতে পারে, মনোনীত সদস্যরা। এখানে দেখো একটু পার্থক্য দেখলাম, নির্বাচনে শুধুমাত্র নির্বাচিত সদস্যরা, পার্লামেন্টের নির্বাচিত সদস্যরা অংশগ্রহণ করছে, কিন্তু যখন ইমপিচমেন্ট হচ্ছে তখন মনোনীত সদস্যরাও অংশগ্রহণ করছে, কিন্তু বিধানসভার সদস্যরা অংশগ্রহণ করতে পারে না। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট প্রস্তাব পার্লামেন্টের কোন কক্ষে পাস হতে গেলে ন্যূনতম সমর্থন সদস্য সংখ্যা কত হবে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে পার্লামেন্টে ইমপিচমেন্ট প্রস্তাব পাস হতে গেলে কোন কক্ষে কত সদস্য দ্বারা পাস হতে হবে? 2/3 সদস্য দ্বারা পাস হতে হবে বা সমর্থিত হতে হবে। আচ্ছা, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সম্পর্কে একটু দেখে নিই। 61 নম্বর ধারাতে আছে ইমপিচমেন্ট পদ্ধতি, এক কক্ষে 2/3 ভোটে পাস হওয়ার পর দ্বিতীয় কক্ষে চলে যাবে। মনে করো লোকসভাতে পাস হয়েছে 2/3 ভোটে, তারপর দ্বিতীয় কক্ষ মানে রাজ্যসভায় চলে যাবে। দ্বিতীয় কক্ষেও যদি 2/3 ভোটে পাস হয় তাহলে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সম্পূর্ণ হবে এবং রাষ্ট্রপতি অপসারিত হবেন তার পদ থেকে। ওকে, নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি পদ শূন্য হলে ন্যূনতম কতদিন পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন করাতে হবে? কতদিনের মধ্যে? তাহলে 6 মাসের মধ্যে রাষ্ট্রপতির পদ যদি সাডেনলি শূন্য হয়, 6 মাসের মধ্যে রাষ্ট্রপতির নির্বাচন করাতে হবে। কারণ রাষ্ট্রপতি পদ ইমিডিয়েটলি মানে পূরণ করার জন্য আসবে কে? উপরাষ্ট্রপতি, অথবা উপরাষ্ট্রপতি না থাকলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এবং 6 মাস পর্যন্ত তারা থাকতে পারবে। 6 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করাতে হবে। রাষ্ট্রপতির পদ কি কি কারণে শূন্য হতে পারে? রাষ্ট্রপতির পদ পদত্যাগ করলে, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট হলে, বা রাষ্ট্রপতির মৃত্যু হলে, সেক্ষেত্রে রাষ্ট্রপতির পদ শূন্য হতে পারে। এই অবস্থাতে সেই পদটাকে
এটা তো হঠাৎ হচ্ছে না, রাষ্ট্রপতি পদ শূন্য হচ্ছে। 6 মাস পর্যন্ত উপরাষ্ট্রপতি কিংবা উপরাষ্ট্রপতি না থাকলে প্রধান বিচারপতি কি হচ্ছে রাষ্ট্রপতি পদ সামলাবেন। এবার 6 মাসের মধ্যে উইদিন 6 মান্থ রাষ্ট্রপতির পদে নির্বাচন করতে হবে। ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।